ধন্যবাদ। সেই সময়ের ছবি একবার দেখাই আপনাদের। বাংলাদেশ ছাড়ছেন শেখ হাসিনা যে সময়ে, সেই সময়ের ছবি আপনাদের দেখাই। সেনার চপারে বাংলাদেশ ছাড়লেন, তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বাংলাদেশ ছেড়ে তারা সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিলেন। পরিস্থিতি ঠিক এমনই, তার কারণ এই মুহূর্তে শেখ হাসিনার ঢাকার বাসভবন লাখো মানুষের দখলে। গণভবনে লাখো মানুষ। এই পরিস্থিতি আজ করেছিল সেনা, এই পরিস্থিতি আজ করেছিল বাংলাদেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আর সেই জন্যই তার আগে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, বা ছাড়তে বাধ্য হলেন, এতক্ষণ বলা যেতেই পারে। কারণ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বৈঠক শুরু করেছে, সেনা প্রধান এবং সেনা আধিকারিকদের বৈঠক শুরু হয়েছে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল চলছে এই বৈঠক। কিন্তু এখনও পর্যন্ত বৈঠক থেকে বেরিয়ে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের যে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণ সেনাপ্রধান এখনও পর্যন্ত দেননি। দুপুর 2টোয় সময় ছিল, এখন দুপুর 3:04, অর্থাৎ 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, সেনাপ্রধান এখনও ভাষণ দেননি। মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি কি এখন পরিস্থিতিতে রয়েছে? কিন্তু না, সেটাও বোঝা যাচ্ছে না। কারণ সেনাপ্রধান শুধুমাত্র সেনার আধিকারিকদের সঙ্গেই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের দিকটাই বেছে নেওয়া হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ছিল ছাত্রদের, অন্তর্বর্তীকালীন সরকারের 7 দফা দাবি মানতে হবে তাদের। তার প্রথম দাবি অবশ্যই ছিল শেখ হাসিনার পদত্যাগ, বা প্রথম দাবি অবশ্যই ছিল যে যাদের মৃত্যু হয়েছে যে ছাত্রদের, সেই ছাত্রদের মৃত্যুর তদন্ত করতে হবে, প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। ঠিক এই 7 দফা দাবির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার চাইছিলেন। এবং এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেনা প্রধান যখন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে সেনা শাসন নয়, অন্তর্বর্তীকালীন সরকারের কথাই ভাবছে এই মুহূর্তে বাংলাদেশ? একবার দেখাবো গণভবনের ছবি। যে ছবি দেখছেন যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছেন সেই সময় ছবি দেখছেন। গণভবনের ছবি দেখাবো এবার আপনাদের। দেখুন, লাখো মানুষের ভিড়। গণভবনের দখল নিয়ে নিয়েছে মানুষ। গণভবনের দখল নিয়ে নিয়েছেন মানুষ, এবং ঠিক যে যেখান থেকে যা পারছেন উঠিয়ে নিচ্ছে। যেরকম আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তাকেও ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কা, এবং তারপর তার বাসভবনে জনতা ঢুকে যায়। জনতা ঢুকে যা পারে সেখান থেকে লুট করে নিয়ে বেরিয়ে যায়। ঠিক সেরকমই ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে, গণভবনে লক্ষ লক্ষ মানুষ, তাদের হাতে বাংলাদেশের পতাকা, মুখে হাসিনা সরকার বিরোধী স্লোগান। পথে নেমেছেন আন্দোলনকারীরা এবং গণভবনের দখল নিয়ে নিয়েছেন তারা। কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাপ্রধান প্রেস মিট করবেন। 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে, তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন, এবং তারপরেই দেখা যায় গণভবনের সাধারণ মানুষ ঢুকে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো পরিষ্কার যে প্রধানমন্ত্রী পরিবারের লোকজনদের সাথে দেশ ছেড়েছেন, মানে বাংলাদেশে ঢাকা ছেড়েছেন। ঢাকা ছেড়ে বাংলাদেশের অন্য কোনো জায়গায় যাবেন বলে মনে হয় না। যদি ভারতের সঙ্গে যোগাযোগ করে থাকেন, ভারতের পশ্চিমবঙ্গে নিয়ে আসবে না, হয়তো ত্রিপুরা বা আসামে নিয়ে যাবে বলে আমার ধারণা। সেখানে সেটা সরকার নিশ্চয়ই জানবে না। এবং যেহেতু আর্মির হেলিকপ্টারে উনি গেছেন, সেটা পরিষ্কার আর্মির সঙ্গে ওনার একটা নিশ্চয়ই বোঝাপড়া রয়েছে। উনি এখন দেশে থাকতে চাইছেন না, যেটা জনরোষ সৃষ্টি হয়েছে ডেপুটেশনের বিরুদ্ধে, সেটার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। যে জনরোষ শুরু হয়েছে সেটা উনি বুঝতে পেরেছেন, আর বেশি দিন থাকা যাবে না, তাই চলে গেছেন। মানুষ পথে নেমেছে, লাখো লাখো মানুষ, 300 মতন মানুষ যখন মারা গেছে, উনি এই জায়গায় দাঁড়িয়ে উনি বাংলাদেশ আর্মির সঙ্গে হয়তো বোঝাপড়া করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্মিকে হয়তো বলে গেছেন যে তোমরা কিছুদিন চালাও, এবং আমি পরে দেখা যাবে সবকিছু শান্তি ফিরলে হয়তো আসতে পারি। এখন আর্মি, দেখুন, বাংলাদেশের আর্মি এই মুহূর্তে
জিয়াউর রহমানের সময়কার যে আর্মি ছিল, যে অ্যাম্বিশন ছিল, যারা পাকিস্তানের ট্রেন ছিল, এরা সব স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের ট্রেন। এদের সেই ধরনের অ্যাম্বিশন নেই। পাকিস্তান আর্মির সঙ্গে বাংলাদেশ আর্মির অনেক পার্থক্য, এরা অনেক প্রফেশনাল। সুতরাং এরাও বেশি চাইবে না রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে। এখনো সে ধরনের কোনো বিরোধী রাজনীতি নেই। এখনো বাংলাদেশের পার্লামেন্ট এক্সিস্ট করছে, সেখানে বিরোধীদের কোনো সেভাবে অস্তিত্ব নেই। সুতরাং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো সেভাবে জায়গা নেই। ওয়েট করতে হবে যতদিন না নর্মালাইজড হচ্ছে। সুতরাং সেটাই দেখার আর্মি এবং যেহেতু আর্মির প্রতি রাজাগোপাল বাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি তিনটে প্রবাবিলিটির জায়গা দেখতে পাচ্ছি। আপনি বা আপনার মতো অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি তিনটে প্রবাবিলিটির জায়গা দেখতে পাচ্ছি। সম্ভাবনা এক, সেনা প্রধান কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন, সেনা শাসন হতে পারে। 2 নম্বর সম্ভাবনা 2, সেটা হলো বিরোধী শক্তি এই সুযোগে, বিরোধী রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসার কথা ভাববে। 3 নম্বর হলো অন্তর্বর্তীকালীন এক সরকার। এই 3 নম্বর সম্ভাবনায় আমি জোর দিচ্ছি রাজাগোপাল বাবু একটাই কারণে, তার কারণ সেনা প্রধান সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করছেন, এই মুহূর্তে বৈঠক করছেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের সংবিধানে ক্ষমতা হস্তান্তরের তো কোনো জায়গা নেই। আপনাকে যেটাই করতে হবে সেটা একটা সংবিধানের বাইরেই করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমি হট করে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বসিয়ে দেবে, যে যতক্ষণ না শেখ হাসিনা রিজাইন করছেন বা কিছু ওই কোনো সম্ভাবনাই সেভাবে রয়েছে না। আর্মি যে নিজেই যেটাকে আমরা মিলিটারি কু বলি সেই দিকেও যাবে বলে আমার মনে হয় না। কারণ সে ধরনের অ্যাম্বিশন, রাজনৈতিক অ্যাম্বিশন তারা দেখায়নি এখনো পর্যন্ত বাংলাদেশের ইদানিং কালে যারা রাজনীতিতে রয়েছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হয়তো কেয়ারটেকারের একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেখানে এখন সেই ধরনের যখন এখন বেগম জিয়া অসুস্থ, আমি জানি না উনি কোনোভাবে আসতে পারবেন কিনা। এখন যারা আসবেন তাদের সে ধরনের পলিটিক্যাল উইজডম আছে কিনা সেটা সন্দেহ। এই জায়গায় দাঁড়িয়ে আর্মি হয়তো নিজেরাই কিছুদিন চালাবার চেষ্টা করবে। যদি দেখা যায় মোটামুটি ভাবে সবকিছু কন্ট্রোল আছে, তাহলে হয়তো আবার শেখ হাসিনা ফিরে আসতে পারে। সেটা যদি না হয়, যদি দেখা যায় আর্মি কন্ট্রোল করতে পারছে না, তখন হয়তো একটা তারা কেয়ারটেকারের সম্ভাবনা ভাববে। এই মুহূর্তে মনে হয় না যে কেয়ারটেকারের দিকে যাবে, কারণ সেটা তো সংবিধানের কোথাও সেভাবে বলা নেই এবং আর্মিরও শুনছেন। আর্মি নিশ্চয়ই চাইবে যে এখন গন্ডগোল যেটা ঘটছে, অশান্তি যেটা আছে সেটাকে প্রশমন করা। সে ব্যাপারে তারা সকলেরই সাহায্য নেবে, সব দলেরই সাহায্য নেবে যাতে করে গন্ডগোলটা না বাড়ে। সুতরাং আর্মির এই মুহূর্তে কাজ হবে গন্ডগোল থামানো। এর বাইরে আমি খুব একটা তাদের যে উচ্ছ্বাস আছে বলে আমার মনে হয় না। দেখা যাক, কিন্তু আর্মি বোঝাই যায় বাংলা এই সমস্ত দেশের আর্মি কখন যে কি করে বসে বলা মুশকিল। তবে যেহেতু এটা এখানকার বাংলাদেশের আর্মি তারা পাকিস্তানের ট্রেন নয়, বাংলাদেশ পাকিস্তানের মতন এদের কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট এভাবে নেই, হিউজ ইকোনমিক ইন্টারেস্ট যেটা পাকিস্তানে আছে এদের নেই। তাই আমার মনে হয় না যে হট করে আর্মি টেক ওভার করবে। ঠিকই। তবে রাজাগোপাল বাবু, আমরা আমাদের আরো এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখেছিলাম ঠিক এইভাবে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে গিয়েছিল জনতা, এবং সেই ছবি কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে এই গণভবনে লাখো মানুষের ভিড়, তাদের হাতে স্লোগান, তাদের হাতে পতাকা, স্লোগান হাসিনা সরকার বিরোধী স্লোগান। এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এটা তো আমরা শ্রীলঙ্কাও দেখেছিলাম। সুতরাং মানুষের রোষটা থাকে, কিন্তু মানুষ পরে বুঝতে পারে যে এইভাবে শাসন কেড়ে নেওয়া যায় না। এটার কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই, আন্তর্জাতিক স্বীকৃতি নেই। মানুষ এখন এই দু একদিন হয়তো এই গণভবনে ঢুকে হয়তো আনন্দ উল্লাস করবে। যারা হয়তো মনে করছে শেখ হাসিনা হয়তো একটা ডিক্টেটর, তাদের যারা একটা বিরাট সংখ্যক মানুষ তো ভাবছে, তাদের হয়তো আনন্দ উল্লাস থাকবে। যেটা আমরা শ্রীলঙ্কাও দেখেছিলাম, কিন্তু আবার কিছুদিনের মধ্যে শান্তি ফিরে আসে। আমার মনে হয় সেরকম ধরনের একটা সিচুয়েশন হবার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। ধন্যবাদ।